পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ। টাকার ভাগাভাগি দ্বন্দ্বে খুন হন এমপি আনার। কিলিং মিশনের চুক্তি হয় 5 কোটি টাকায়। তদন্তে ঢাকায় ভারতীয় পুলিশের স্পেশাল টিম। যুক্তরাজ্য থেকে দেশে পাঠালে ক্ষতির মুখে পড়বে অভিবাসীরা। পালিয়ে না থেকে আইনি সহায়তা নেয়ার পরামর্শ আইনজীবীর। ঢাকায় নেই পর্যাপ্ত বিনোদন কেন্দ্র, বন্দি জীবন কাটছে শিশুদের। নানা অপরাধে জড়াচ্ছে উঠতি বয়সীরা, বলছেন বিশেষজ্ঞ। এবং অবরুদ্ধ গাজা জুড়ে রাতভর ইসরায়েলি বর্বরতা। একদিনে নিহত অন্তত 60 ফিলিস্তিনি, 2 সপ্তাহে বাস্তুচ্যুত 9 লাখেরও বেশি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শাহজাহান মনি। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালার আলোকে মহানগর সিনিয়র স্পেশাল জজ এই আদেশ দেন। আবেদনের সঙ্গে বেনজির আহমেদের সম্পদের 17 পৃষ্ঠার তালিকাও আদালতে জমা দেন দুদক কর্মকর্তা। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। এপ্রিল মাসের শুরুর দিকে একটি দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে বেনামে অবৈধ সম্পদের চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ চাকরি জীবন শেষে 2022 সালে অবসরে যান পুলিশের সাবেক আইজি। অবসরের পরই বেরিয়ে আসে তার সম্পদের নানা তথ্য। এসব ঘটনার প্রেক্ষিতে সাবেক আইজি বেনজির আহমেদের নামে বেনামের সম্পদের তথ্য অনুসন্ধান করে দুদক। অনুসন্ধান শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পত্তি অর্জন করেছে। এসব সম্পত্তি তিনি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন। এমত অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সকল সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালার আলোকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। অর্থের ভাগাভাগির দ্বন্দ্বেই হত্যা করা হয়েছে এমপি আনোয়ারুল আজিম আনারকে। গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, 13 মে 30 মিনিটেই শেষ হয় কিলিং মিশন। লাশ গুম করতে আলাদা করা হয় হাড় মাংস। মূল পরিকল্পনাকারী শাহিন পরিকল্পনা বাস্তবায়নে চুক্তি করেন 5 কোটি টাকার। নিউ টাউনের বাসায় আনারকে ডেকে আনার দায়িত্ব দেওয়া হয় শিলাস্তি রহমানকে। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার জট খুলতে শুরু করেছে। ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ দুপুরের সংবাদ সম্মেলনে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন। বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের সেখানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংস সাথে হাড্ডি আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা এটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে। গোয়েন্দা প্রধান জানান, 13 মে 30 মিনিটেই শেষ করা হয় কিলিং মিশন। সেটা 13 তারিখ 2:51 মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। মূল পরিকল্পনা করেন শাহিন, অংশ নেয় আরো 5 থেকে 6 জন। ফ্ল্যাট নম্বর 2B1, হাউস নম্বর 17, রোড নম্বর 65, গুলশান 2। এই বাসা। আরেকটা বাসা ছিল হলো বসুন্ধরা, সেটা হলো 1929, রোড নম্বর 32, ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা। এই 2টা বাসায় তাদের অন্তত 1 মাসে 2 মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে। সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সে বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা, তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন, যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায়। হারুনুর রশিদ জানান, এমপি আনারকে নিউ টাউনের বাসায় আনার দায়িত্ব পালন করেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান। লাশ গুম করতে অবলম্বন করা হয় ভয়ঙ্কর পন্থা। তার গার্লফ্রেন্ড সেলেস্টি আর যে মূল কাজটা করেছে, হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা
মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা, সে তার বিরুদ্ধে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এমপি আনারের হত্যাকারীরা চিহ্নিত, তদন্ত শেষ হলেই তালিকা প্রকাশ করা হবে। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ, দুই দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই মানে আরও কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছেন মানে তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। এই ঘটনা সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকায় এসেছে ভারতীয় গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন ভারতের গোয়েন্দা বিভাগের সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের ডিবি প্রধান বলেন যে ঘটনা তদন্তে দুই দেশের পুলিশ একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করছে। খুব শীঘ্রই মরদেহ উদ্ধার করতে সমর্থ হবে পুলিশ। এতক্ষণ যায় না, সামনে যা। আসামি যে যে এখানে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেছে, আমাদের কাছে যে তথ্যগুলো যেভাবে দিয়েছে তারা তাদের কাছে স্বীকার করেছেন এবং তারা সেই তথ্যগুলি শুনেছেন এবং তারা মানে এই যে অপরাধীর কথা শুনেছেন এবং পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে আসামি ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন কোট চাঁদপুরের বাসিন্দা। এমপি আনারের বাল্যবন্ধু শাহিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিয়ন্ত্রণ করেন এই এলাকার স্বর্ণ চোরাচালান। টাকার ভাগ বাটোয়ারা নিয়েই আনারের সঙ্গে শাহিনের দ্বন্দ্ব শুরু হয়। মিশন বাস্তবায়নে দায়িত্ব দেয়া হয় আরেক বন্ধু চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায় মাসখানিক আগে ঝিনাইদহের কোটচাঁদপুরের এই বাগানবাড়িতে বসেই এমপি আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা সাজায় তারই ছোটবেলার বন্ধু আক্তারুজ্জামান শাহিন। সেই পরিকল্পনা অনুসারে ৩০ এপ্রিল বান্ধবী শিলাস্তি রহমান ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে নিয়ে কলকাতায় যান শাহিন। ভাড়া নেন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ৫৬ নম্বর ফ্ল্যাট। সেখানে আমানের সাথে ৫ কোটি টাকা চুক্তিতে হত্যার দায়িত্ব বুঝে দিয়ে ১০ মে ফিরে আসেন দেশে। পূর্ব পরিকল্পনা অনুসারে শাহিনের বান্ধবী শিলাস্তি রহমানকে দিয়ে সেই ভাড়া করা ফ্ল্যাটে ডেকে আনা হয় এমপি আনারুল আজিমকে। সেখানে ১৩ মে আমানুল্লাহ আমান ভাড়াটে খুনি ফয়সাল ও মোস্তাফিজ সহ ৫-৬ জন মিলে হত্যা করে এমপি আনারুল আজিমকে। এই হত্যাকাণ্ডের ঘটনার পর শাহিনের অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী। বেরিয়ে আসছে শাহিনের অন্ধকার জগতের নানা কাহিনী। এর আগে ভাটা ছিল, ভাটা নষ্ট করতে বাংলা করেছে, তারা ওরা ছবি ঠিক মতো দেখিনি কোনোদিনই। ওই শুনেছি সাইড মেয়ে ছেলে নিয়ে এসে ভালো ভালো লোক ভিডিও করে ইনি জিম্মি করে, ইনার দ্বারা এমন কোনো কাজ নেই যে হয় না এর মাদকের ব্যবসা, এর ইয়াবার ব্যবসা, এর স্বর্ণের ব্যবসা, এমন কোনো বিজনেস নেই করে না। শাহিন মিয়ার দেশে আইনি আওতায় এনে সুষ্ঠু একটা বিচার আমরা চাচ্ছি। আর একজন সংসদ সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মী সহ শাহিনের ভাই পৌর মেয়রও চাই এই হত্যাকাণ্ডের বিচার। আমি এখনো এটা রিলাই করতে পারছি না, যে বিশ্বাস করতে পারছি না যে আমার ভাইয়ের এমন একটা কাজের সাথে জড়িত থাকতে পারে। তবে যদি তদন্তের সত্যতা মেলে তখন তারা আমার অস্বীকার করার থাকবে না। তবে পুলিশ বলছে শাহিন মাঝে মাঝেই দেশে আসতেন এবং তার বাগান বাড়িতে থাকতেন। তবে এখানে কে বা কারা আসতেন তার কোনো তথ্য নেই পুলিশের কাছে। এই হত্যাকাণ্ডের পর শাহিনের বিষয়ে সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। 2 তলা একটা ভবন আছে যেটা সম্ভবত ডুপ্লেক্স,
তো এখানে কি কারা কখন আসতো এটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে ওরকম তথ্য নাই। আমরা বিষয়টাকে এখন সম্পূর্ণ গোয়েন্দা নজরদারিতে রাখছি। এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন 1991 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 379 ইস্ট হেভেন স্ট্রিট ব্রুকলিন এলাকায় থাকেন। সে মাদক স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্ম চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। নাহিদা সান্তিতাস, দেশ টিভি। এমপি আনার হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন উল্টোটা হলে বড় চাপে পড়তো বাংলাদেশ। আর এখনো লাশ উদ্ধার করতে না পারাকে কলকাতা পুলিশের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু না জানানোর কারণও দেখছেন না তারা। শাহাদাত নিশাদের রিপোর্টে বিস্তারিত। ভারতের গুরুত্বপূর্ণ ও পরিকল্পিত শহরগুলোর মধ্যে অন্যতম শহর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউ টাউন। পরিকল্পিত এই শহরেই অনেকটা প্রকাশ্যে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন পার হলেও এখনও এমপি আনারের মরদেহ উদ্ধার করতে পারেননি কলকাতা পুলিশ। সে দেশের সিআইডি তৎপরতা লক্ষ্য করা গেলেও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ভারত সরকার। এই হত্যার পেছনে রহস্য কি, আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও কেনই বা নিরাপত্তাহীনতায় ছিলেন এই সাংসদ, সে বিষয়ে উঠেছে নানা প্রশ্ন। এমন হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারেন না বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমাদের দেশে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট বিদেশি মারা যায়নি, কিন্তু বিদেশি মারা গেছে এরকম ঘটনা তো ঘটেছে, তাই না? সন্ত্রাসী কার্যকলাপে বিদেশে মারা গেছে, সেটাও হয়েছে। আমার মনে হয় না ওইভাবে দেখা ঠিক। কথা হচ্ছে যে ভারতের জন্য তো একটা ইমেজ সংকট, একটা মেম্বার অফ পার্লামেন্ট এরকম ভাবে নিহত হলো, এবং যেভাবে নিহত হয়েছে, যে চিত্রটা আমরা খবরে দেখছি, সেটাও তো একটা ভয়ঙ্কর বিষয়। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে যেমন বিভিন্ন দেশের নাগরিকদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে ভারতেও বাংলাদেশের নাগরিকদের জন্য নিরাপত্তা জরুরি। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সুতরাং এই বিষয়টা তারা আলাদাভাবে দেখবে বলে আমার কাছে মনে হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় ভারতে যাওয়া অবহিত করা জরুরি ছিল উল্লেখ করে সাবেক আইজিপি AKM শহীদুল হক বলেন, এমপি আনারের হত্যায় ভারতের কেউ জড়িত কিনা তা দ্রুত খুঁজে বের করার দায়িত্ব দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর। দায়িত্বশীল ব্যক্তি হলে আপনি দায়িত্বশীল ভাবে চলবেন। আপনি নিজে যদি মনে করেন যে আপনার নিরাপত্তা বিঘ্ন হতে পারে, আপনার শত্রু আছে, তাহলে সেটা আগে থাকতেই আপনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। গেল 12 মে চিকিৎসার কথা বলে দর্শনা সীমান্ত দিয়ে ভারত যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আশ্রয় প্রত্যাশী অবৈধ অভিবাসীদের অধিকাংশই প্রতারিত হয়েই আছেন যুক্তরাজ্যে। দেশ বা কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হলেও তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বড় ধরনের ক্ষতির মুখে ফেলবে তাদের। অবশ্য আইনগত প্রক্রিয়া চলা পর্যন্ত সেখানে থাকার সুযোগ আছে বলে দাবি সেখানকার আইনজীবীদের। আর এমন সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া রোধ করবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এম এ আজিমের রিপোর্ট। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশের নাগরিকেরই স্বপ্ন যুক্তরাজ্যে নাগরিকত্ব। এজন্য অবৈধভাবে হলেও অনেকেই পাড়ি জমান দেশটিতে। পরে বৈধতা পেতে করেন আশ্রয়ের আবেদন। তখন সে আবেদনে অনেকেই করছেন দেশবিরোধী নানা মিথ্যাচার। গেল বছর ভ্রমণ কিংবা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান 11,000-এর বেশি বাংলাদেশি। সেখানে তারা বসবাসের জন্য আশ্রয় আবেদন করেছিলেন, কিন্তু প্রাথমিক আশ্রয়ের জন্য মাত্র 5% আবেদন মঞ্জুর হয়। বাকি 10,000-এর বেশি আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। এসব আশ্রয় প্রার্থীকে এখন ফেরত পাঠাবে ঋষি সুনাক সরকার। যুক্তরাজ্য প্রবাসী এ শিক্ষার্থী জানান, বাড়তি আয় আর টিকে থাকতে শিক্ষার্থী ভিসায় যাওয়ারাও আশ্রয় প্রত্যাশী হচ্ছেন। কম টাকা দিয়ে আসার পরে সেই পড়াশোনা কন্টিনিউ করার জন্য যে টিউশন ফিস দেওয়া দরকার হয় সেটি তারা বহন করতে পারেন না। তখনই তারা সিদ্ধান্ত নেন যে পড়াশোনা বাদ দিয়ে অ্যাসাইলাম সিক করবেন। তবে আবেদনকারীদের অনেকেই গেছেন অবৈধভাবে। 1 মাস পরে তার কোম্পানিটির লাইসেন্স বাতিল হয়ে গেছেন, তখন তারা অবৈধ হিসেবে গণ্য হন। তখন তারা আর বাংলাদেশে বা দেশে ফেরত যাওয়ার কথা চিন্তাই করতে পারেন না।
তখন তারা বাধ্য হয়ে এদেশে অ্যাসাইলাম সিক করেন। এমন সিদ্ধান্তে পালিয়ে না থেকে আইনি সহায়তার পরামর্শ এ আইনজীবীর। অবৈধভাবে যে বাংলাদেশিরা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তাদের এখনো আইনি অধিকার রয়েছে। তারা ইচ্ছে করলে তাদের অবস্থান থেকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারেন এবং যতক্ষণ পর্যন্ত এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে, চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত এই চুক্তির পরেও আপনাকে ডিপোর্ট করা সম্ভব হবে না। আর এ অভিবাসন বিশেষজ্ঞ মনে করছেন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া রোধ করবে। যে কোনোভাবে দেশের বাইরে চলে যাব, গেলেই আমি খুব ভালো থাকবো, এই যে তার এই মনোভাব এবং গিয়ে চট করে একটা আশ্রয় প্রার্থনা করে দেওয়া, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আসলে বাংলাদেশে এমন কোনো সংকট ওই ব্যক্তির হয়তো ঘটেনি যে কারণে সে আশ্রয় প্রার্থনা করতে পারে। এর ফলে তো আসলে দেশের ভাবমূর্তি সংকটে পড়ে। অবৈধ অভিবাসীরা বৈধ পন্থায় রেমিটেন্স পাঠায় না, এজন্য তাদের ফেরত পাঠানোয় রেমিটেন্সের উপর কোনো প্রভাব পড়বে না বলেও দাবি বিশেষজ্ঞদের। যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় আসায় খুব বেশি প্রভাবিত হবে বলে মনে করছি না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। চলে যাচ্ছি শফিকের কাছে। শফিক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইশরাত, আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ কিন্তু আসলে নির্ণয় করতে পেরেছে বাংলাদেশের যে আবহাওয়া অফিস সহ আন্তর্জাতিক বিভিন্ন আবহাওয়া দপ্তরগুলো, এবং ইতিমধ্যে এই লঘুচাপটি কিন্তু আরো একটু শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে বলেই আমরা কিন্তু আজ সকালে আঞ্চলিক যে আবহাওয়া অফিস আছে বরিশালের, সেখান থেকে জানতে পেরেছি। তারা একই সাথে আমাদেরকে আরো যেটা জানিয়েছে, এই নিম্নচাপটি আরো আসলে শক্তি সঞ্চয় করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা ঘূর্ণিঝড়ে আসলে পরিণত হতে পারে, এবং এই ঘূর্ণিঝড় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের উড়িষ্যা রাজ্যের উপর দিয়েই আসলে বয়ে যেতে পারে, এরকম একটা শঙ্কা আসলে প্রকাশ করেছে আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর। তারা ইতিমধ্যে কিন্তু নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি রেখেছে, এবং এই সতর্কতা সংকেতের প্রেক্ষিতে লঞ্চ চলাচল যেটা আছে সেটা আর কি নিয়ন্ত্রণের চেষ্টা একটা আছে। কিন্তু লঞ্চ মালিকদের সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে বরিশালের অভ্যন্তরীণ যে রুটগুলো আছে সেই রুটের যে লঞ্চ মালিক, তারা আমাদেরকে যেটা জানিয়েছে, এই সতর্ক বার্তা যখনই আসলে বিপদ সংকেতে উত্তীর্ণ হবে তখন তারা আসলে লঞ্চ চলাচল বন্ধ রাখবে। এছাড়া আপনি আরো জানেন যে বরিশালের 2টি জেলা আসলে সমুদ্র উপকূলবর্তী, সেই 2টি জেলা হচ্ছে পটুয়াখালী এবং বরগুনা। আমরা আজ সকালে খোঁজ নিয়েছিলাম যে সেখানকার প্রায় 1000 খানেক সাইক্লোন শেল্টার, সেগুলো কিন্তু প্রস্তুত করার কাজ চলছে, এবং একই সাথে যখন এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তখন কিন্তু সব জায়গায় মাইকিং করে সকল মানুষকে নিরাপদ আশ্রয় আর কি যাবার জন্য স্থানীয় প্রশাসন বলবে বলেই আমরা জেনেছি। আমরা কিন্তু বরিশালেও খোঁজ নিয়েছিলাম, বরিশাল জেলা প্রশাসন থেকে যেটা জানিয়েছে যে বরিশালের যেসব কৃষি জমিতে আসলে ফসল রয়েছে ঘরে তোলার মতো, সেই ফসলগুলো কিন্তু তুলে নেবার জন্য কৃষকদের ইতিমধ্যে আসলে নির্দেশনা দিয়েছে আসলে বরিশালের জেলা প্রশাসন। একই সাথে তারা কিন্তু এই এলাকার যে সাইক্লোন শেল্টার গুলো আছে সেগুলো আসলে প্রস্তুত করছে। একই সাথে যে আসলে ঘূর্ণিঝড়ের পরে পরবর্তীতে জলোচ্ছ্বাস হবে, সেই জলোচ্ছ্বাস মোকাবেলায় প্রস্তুত আছে স্থানীয় প্রশাসন। এই ছিল বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ প্রস্তুতির খবর। শফিক, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। এবার ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। চলে যাচ্ছি সবুজের কাছে। সবুজ, এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইশরাত, আসলে এমপি আজিম হত্যার কিন্তু 3 দিন অতিবাহিত হচ্ছে আজকে, কিন্তু এখন পর্যন্ত আমরা সবাই যেটি জানি
যে লাশ এখনো শনাক্ত করা যায়নি। আর এই বিষয়টি নিয়েই কিন্তু সব থেকে বেশি কৌতূহল, আতঙ্ক বা জনমনের যে চাওয়া, সেটি কিন্তু যে লাশ আসলে কতটুকু অংশ পাওয়া যাবে এবং কোথায় পাওয়া যাবে, কি অবস্থায় পাওয়া যাবে। আদৌ কি কালীগঞ্জের মানুষ এমপি আজিমের লাশ নিয়ে জানাজার নামাজ পড়তে পারবে কিনা বা দাফন কাফন করতে পারবে কিনা, সব থেকে বেশি কৌতূহলের জায়গা বা চাওয়ার জায়গা কিন্তু কালীগঞ্জের মানুষের ভিতরে বা নেতা কর্মীর ভিতরে এটি এখন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি নেতা কর্মীরা কিন্তু এই কয়েকদিন গণমাধ্যমের সাথে কিন্তু একদমই কথা বলছেন না। তারা বিশেষ করে এমপি আনারের সবচেয়ে কাছের অনুসারী যারা ছিলেন, আমরা যাদেরকে চিনতাম, তারা প্রত্যেকেই কিন্তু মিডিয়ার বাইরে থাকছেন। ইভেন তাদের সাথে কথা বলতে গেলেও কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা বলছেন না। একটি বিষয় লক্ষণীয়, এমপি আনারের হত্যার বিষয়ের যে মোটিভ বা কারা কারা জড়িত, এখন পর্যন্ত মূল পরিকল্পনাকারী শাহীনের নাম শোনা গেল, গতকাল রাত থেকে কিন্তু আরো কয়েকজন বড় ব্যবসায়ী সহ সাবেক সংসদ সদস্যের নাম কিন্তু এখন পর্যন্ত আসছে, যেটি কিন্তু ক্যামেরার বাইরে এমপি আনারের যে কাছে অনুসারীরা আছে তারা কথা বললে, তখন আলোচনায় বললেও তারা কিন্তু মিডিয়ার সামনে বলতে চাচ্ছেন না। গতকালকেও কিন্তু বাংলাদেশের একটি বড় প্রথম সারি গণমাধ্যমে কিন্তু এমন একটি তথ্য কিন্তু উঠে এসছে সামনে। সব থেকে বড় কথা, একের পর এক আনার এমপি আনার হত্যার যে মূল পরিকল্পনাকারী সহ অন্য যাদের নাম আসছে, তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই সরাসরি অংশগ্রহণে, হত্যাকাণ্ডে অংশগ্রহণে যারা জড়িত ছিল তারা কিন্তু ইতিমধ্যে আটক হয়েছে। আজ সকালে কিন্তু একজন ভারতে আটক করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এখন এমপি আনারের যে আনারুল আজিম আনারের যে হত্যাকাণ্ডের মূল বিষয় যেটি দাঁড়িয়েছে, তারা কিন্তু নেতা কর্মী সহ কালীগঞ্জের যে সাধারণ মানুষ এবং পরিবারের সদস্যরা কিন্তু তাদের একটিই দাবি যে যত দ্রুত সম্ভব আনারের দেহবাসের যতটুকুই পাওয়া যাক না কেন, ততটুকুই যেন কালীগঞ্জের মাটিতে নিয়ে আসা হয় এবং পাশাপাশি এই হত্যাকাণ্ডে, নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারাই যেন যে পুলিশ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা তদন্ত যেন বের হয়ে আসে এবং তাদেরকে আইনের আওতায় আনতে পারে। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি এমপি আজিম হত্যার। বিশ্বাস সবুজ, আপনাকে ধন্যবাদ। এমপি আনার হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সংবাদ সকালে আরো থাকছে। কুষ্টিয়ায় কাউন্সিলর কিশোর কুমারের ত্রাসের রাজত্ব, প্রতিবাদ করলেই চলে নির্যাতন, বাদ যান না নারীরাও। জাদুর শহর ঢাকা দিন দিন পরিণত হচ্ছে যান্ত্রিক নগরে। কোথাও বসে দুদণ্ড শ্বাস নেবার মুক্ত পরিবেশ নেই। সুস্থ এবং পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্রের অভাবে নগরের শিশুদের কাটাতে হয় বন্দি জীবন। এমনকি উঠতি বয়সীরা এ কারণে মাদকাসক্ত এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞরা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। জায়গাটি চেনা চেনা লাগছে কি? 90 দশকে ঢাকায় বেড়ে ওঠা বেশিরভাগ মানুষের শৈশব জড়িয়ে আছে এর সাথে। ছুটির দিনে বাবা মায়ের হাত ধরে হাওয়াই মিঠাই খেতে খেতে এখানে ঘুরে বেরিয়েছেন অনেকেই। ঠিক ধরেছেন, বিধ্বস্ত এই জায়গাটি এক সময়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র শাহবাগ শিশু পার্কের। এখন আর এখানে মেরিগো রাউন্ডের আমাদের দেশটা স্বপ্নপুরী বাজে না, শোনা যায় না শিশুদের কোলাহল, পরিবার পরিজনের অট্টহাসি। উন্নয়ন সংস্কারের অজুহাতে 5 বছর ধরে বন্ধ শাহবাগ শিশু পার্ক। কঙ্কালসার হয়ে পড়ে আছে ব্যবহৃত যন্ত্রপাতি। কবে নাগাদ চালু হবে তারও ঠিক ঠিকানা নেই। একটা সময় ঢাকায় মানুষ আসতো বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখতে, আর এখন 4 দেয়ালের মাঝে ফোনের স্ক্রিনেই আটকে আছে সময়। কী বা করবে মানুষ? যেদিকে চোখ যায় শুধু সুউচ্চ ভবন। রমনা পার্ক, হাতিঝিলের মতো যে দু একটা জায়গা অবশিষ্ট আছে, সেখানে গিয়েও মেলে না প্রশান্তি। বিনোদন কেন্দ্রগুলোতে অসামাজিক কার্যকলাপের কারণে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া বেশ অস্বস্তিকর। মিডল ক্লাস ফ্যামিলি আমরা তো চাইলে ফ্যান্টাসি কিংডম বা ভালো ভালো বিনোদন কেন্দ্র যাইতে পারি না। হাতিঝিলে একটু হাঁটতে আসতে আমরা পাশে দিকে একবার নোংরা অবস্থা, খারাপ, গাঁজা খাইতেছে, যে যেভাবে পারতেছে অনেক নোংরা করে ফেলছে আর কি। তো এই পরিস্থিতিতে আমরা কোথায় যাব? এখন তো হলো বাচ্চারা বন্দি খাঁচার মতো, ওরা তো আর বের হতে পারতেছে না। ওরা যে একটা জায়গায় হাঁটবে, দৌড়াবে, খেলবে, ওটা কিন্তু ওরা পাচ্ছে না। আরে এই যে সামান্য একটু আটটু আছে, ওই দিক দিয়ে আসে, সারাদিন বিল্ডিংই তো বিল্ডিং আর বিল্ডিং, এদিকে একটু জায়গা জোটা আছে, এটার মধ্যে আসে বিনোদন করবার লাগে মানুষ। এরকম একটা খোলা জায়গা, মুক্ত বাতাস খুবই জরুরি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ঢাকা সিটিতে এই জায়গার খুবই অভাব।
ঢাকায় পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র এবং পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় উঠতি বয়সের শিশুরা মাদকাসক্ত এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে বলে জানান মনোরোগ বিশেষজ্ঞ। ছোটবেলায় নানা প্রকৃতির মধ্যে বেড়ে ওঠে এবং তার যখন অন্য 8-10 জনের সাথে সেই মেলামেশার জায়গাটা তার হয়, তার কিন্তু অলরেডি এক ধরনের আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হয়। যখন এই মোবাইলের মধ্যে হলো তার এই বিনোদনের জায়গাটা, খেলার জায়গাটা নিচ্ছে, সে কিন্তু একটা ফ্যান্টাসি, একটা ওয়ার্ল্ড তার মধ্যে তৈরি হচ্ছে, যেটার সাথে বাস্তবতার কোনো রকমের কোনো মিল নেই। শিশুদের সৃজনশীলতা পূর্ণমাত্রায় বিকাশে ইট কাঠের শহরে পর্যাপ্ত বিনোদন কেন্দ্র প্রয়োজন বলে মনে করেন নগরবাসী। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকায় বিমান হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারই গাজা জুড়ে প্রাণ গেছে অন্তত 60 ফিলিস্তিনির। মধ্য গাজার দেইর আর বালাতেই হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আক্রমণের মুখে গত 2 সপ্তাহে উপত্যকায় আশ্রয়হীন হয়ে পড়েছেন 9 লাখের বেশি ফিলিস্তিনি। বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্টে। একের পর এক অ্যাম্বুলেন্স দেখা মাত্রই ছুটে আসছেন লোকজন। আহতদের দ্রুত বের করে আনতে নিজেরাই এগিয়ে আসছেন। এমন পরিস্থিতি মধ্য গাজার দেইর আল বালার আল আকসা হাসপাতালে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আহত ফিলিস্তিনিদের উদ্ধার করে এই হাসপাতালে নেওয়া হয়। সৃষ্টি হয় হৃদয় বিদারক এক দৃশ্যের। এদিন গাজা জুড়ে ভয়াবহ তাণ্ডব চালায় সেনারা। এতে নতুন করে অনেক বেসামরিক ফিলিস্তিনি নিহতের খবর জানান এই চিকিৎসক। গণহত্যার শিকার ফিলিস্তিনিদের আল আকসা শহীদ হাসপাতালে আনা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হাতে নৃশংসতার শিকার হয়েছেন তারা। হামলার শিকার অধিকাংশই দেইর আল বালাহার বাসিন্দা। কিন্তু এই হাসপাতালের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছি আমরা। এতগুলো রোগীর চিকিৎসার জন্য জ্বালানি সংকট রয়েছে। আল আকসা হাসপাতালের পরিচালক ইয়াদ আল জাবরি জানিয়েছেন, জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীরা চরম ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে আইসিইউ ইনকিউবেটরে থাকা রোগীদের অবস্থা সংকটাপন্ন। এদিকে উপত্যকার দক্ষিণাঞ্চলের আলোচিত শহর রাফায় ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ের নতুন এক ভিডিও সামনে এনেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবারের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শহরের কিছু জায়গায় সেনাদের বিরুদ্ধে ছোট ছোট অস্ত্র নিয়েই তীব্র প্রতিরোধ করে তুলেছে যোদ্ধারা। একই দিন ইসরায়েলি বাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাফা, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্প এবং আরও কয়েকটি স্থানে হামাসের বিরুদ্ধে অভিযান চলছে ইসরায়েলি সেনাদের। এই অভিযানে সংগঠনটির রকেট, টানেল এবং ছোট ছোট অস্ত্র জব্দের দাবি করেছে ইসরায়েল। যদিও এমন অভিযানের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এমন লড়াইয়ে বিপদে রয়েছেন উপত্যকার সাধারণ ফিলিস্তিনিরা। নেতানিয়াহুর বাহিনীর হামলার মুখে গেল 2 সপ্তাহেই উপত্যকায় আশ্রয়হীন হয়ে পড়েছেন 9 লাখের বেশি ফিলিস্তিনি। নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন নারী, শিশুসহ লাখ লাখ ফিলিস্তিনি। এই বর্বরতা কবে বন্ধ হবে জানা নেই তাদের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। So Rashad Hussain is at 138 all out Bangladesh. The US wins again. হিউস্টনে সিরিজ হারে লজ্জায় ডুবলো বাংলাদেশ। ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। 145 রানও তারা করতে পারল না শান্তরা। এক বন্যার ভয়াবহতা কাটিয়ে না উঠতেই আবারও নতুন করে দুর্যোগের মুখে ব্রাজিল। ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে দক্ষিণাঞ্চলের শহর পোর্তো আলেগ্রা। বৃহস্পতিবার ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এতে নতুন করে দেখা দিয়েছে বন্যা। প্রবল বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট সহ শহরের বেশিরভাগ জায়গা। পাহাড়ি ঢলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা রয়েছে। আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা নেমেছে জরুরি বিভাগ। একের পর এক বন্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল।
কুষ্টিয়ায় এক কাউন্সিলরের ত্রাসের রাজত্বে অসহায় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, অবৈধ অস্ত্রের মহড়া, চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে প্রভাবশালী ওই কাউন্সিলর ও তার সহযোগীরা। তার এসব অপকর্মের প্রতিবাদ করলে এলাকাবাসীর উপর চালানো হয় অমানবিক নির্যাতন। হামলা করা হয় ঘরবাড়িতে, অস্ত্র ঠেকিয়ে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না নারীরাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার জগতের দলবল নিয়ে প্রকাশ্য অস্ত্র হাতে মহড়ার দৃশ্য। এভাবেই মিলপাড়া এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব। দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি জমি দখল, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের মহড়া সহ নানা অপকর্ম করে আসছেন এই কাউন্সিলর কিশোর কুমার জগৎ। তার এসব অপকর্মের প্রতিবাদ করলেই এলাকাবাসীর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। হামলা করা হয় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে, অস্ত্র ঠেকিয়ে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। এমন বিভিন্ন ঘটনায় এই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বরাবরই থাকেন ধরাছোঁয়ার বাইরে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। চাঁদা চাইছে, চাঁদা না দেওয়ার কারণে আমার দোকানপাট ভাঙচুর করে অস্ত্র থেকে আমার স্ত্রীকে আঘাত করে। এই কাউন্সিলর হওয়ার পর থেকেই মিলপাড়ায় চাঁদাবাজি, অস্ত্রবাজি, আপনার যেসব জায়গা আছে, জায়গা জমি দখল করে বিক্রি করতেছে। আমরা এই অত্যাচার থেকে বাঁচতে চাই, আমরা এই অত্যাচার সহ্য করতে পারছি না। এরা রাত্রে অন্ধকারে অস্ত্র নিয়ে এসে দোকানটা ভাঙচুর, মানুষের উপর অত্যাচার, এই কার্যকলাপ করে পারে। কথা বলতে গেলে মারার হুমকি থাকা। আমরা বাঁচতে চাই। কাউন্সিলর কিশোর কুমার জগতের নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না এলাকার নারীরাও। চাঁদা না পেয়ে এক যুবককে পিটিয়ে হত্যার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমার কাছে 50,000 টাকা চাঁদা আছে, আমি বলছি না চাঁদা দেবো না। জগতের নির্দেশে আমার ওর হাতে আপনার গান শট থাকে, ওটা দিয়ে আমাকে ধরে মারে আমি যখন হাত দিয়ে ঠাকাই তখন আমি হাতে লাগি। জগ মেম্বাররা সব চাঁদা চায়, চাঁদা দিতে পারি না বলে আমার ছেলের ডাইকেল দিয়ে পার্কের ভেতর দিয়ে হত্যা করে। আমরা তো সব ভয়ে আতঙ্কের মাঝে আছি। মনে করেন এরা তো রাত দিন মনে করেন অস্ত্র নিয়ে মহড়া করে বেড়াচ্ছে, নারীর উপরে এরকম অত্যাচার করবে, এটা তো মানি নেওয়া যাবে না। আর এসব ঘটনায় ওই কাউন্সিলর সহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। বর্তমানে তিনি জামিনে আছেন বলে জানায় পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে আবার এ ধরনের অভিযোগ পেলে আটক করে আইনের আওতায় সোপর্দ করার কথা বলছেন পুলিশের এই কর্মকর্তা। যদি এরকম কোনো কিছু পেয়ে থাকি, যদি তার বিরুদ্ধে অভিযোগ, তাহলে আমরা অবশ্যই তাকে আটক করে আইনের হাতে সোপর্দ করব। নানা অভিযোগে অভিযুক্ত কাউন্সিলর কিশোর কুমার জগতের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঝিনাইদহে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে ডাকাতরা। এ ঘটনায় আহত হয়েছে আরও এক নারী। ভোররাতে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায় খালকুলার আবেদ ও তার ছেলে মেহেদি বিদেশে থাকেন। বাড়িতে থাকতে আবেদের স্ত্রী ও পুত্রবধূ। গত রাতে দুজন ডাকাত তাদের বাড়িতে ওয়াল ভেঙে ঘরে প্রবেশ করে। পরে আবেদের স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। ছেলের স্ত্রীর গলায়ও ছুরিকাঘাত করে। পরে বিথি পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে।